ব্যাক টু দ্য টপিক। তো আমরা দেখেছিলাম যে নিউরনের গঠন, বাহ্যিক গঠন। তো নিউরনের মেনলি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তার কোষ দেহ আর একটা হচ্ছে তার প্রলম্বিত অংশ। আমরা দুটো ফ্রেশ করে আঁকানোর চেষ্টা করি। তো নিউরনের দুইটা পার্ট থাকে। তো সাপোজ দিস ইজ নিউরন। তো নিউরনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এই ঝুলন্ত কিছু এক্সট্রা স্ট্রাকচার, যেটা এরকম এই মাঝখানের সেন্টার আছে সেখান থেকে বের হয়ে গেছে, আর এই মাঝখানের সেন্টার এটা মোটা একটা স্ট্রাকচার, এরকম দুইটা পার্ট আছে। তো সেন্টারের যে এই মোটা স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে সেল বডি বা কোষ দেহ। সেল বডি বা কোষ দেহ। এটার রং কি? এটার কালার হচ্ছে আমাদের গ্রে কালার। আর এর বাইরে যেগুলো দেখতেছি, এই পার্ট এগুলোকে সবগুলোকে একত্রে বলা হয় প্রলম্বিত অংশ বা সেল ডেনড্রাইটস। এগুলোকে অনেক সময় বলা হয় প্রলম্বিত অংশ বা নিউরাইটস বলা হয়। নিউরাইটস। তো নিউরাইটসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্সনস আর একটা হচ্ছে ডেনড্রাইটস। তো ডেনড্রাইটস অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? ডেনড্রাইটস আসে হচ্ছে যে রুট থেকে আসে, সেটার নাম হচ্ছে ডেনড্রন। তো ডেনড্রন কি? তো ধরি এই কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহের পার্ট। এই কোষ দেহ থেকে এরকম একটা পার্ট বের হয়ে আসছে এবং সেখান থেকে আরো কিছু শাখা পোশাখা দিচ্ছে। তো যে পার্টটা কোষ দেহ থেকে এরকম বের হয়ে আসছে তাকে বলা হবে ডেনড্রন। আর এর যে প্রজেকশনগুলো, শাখা পোশাকগুলো, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। আর একজন কোনটা? একজন হচ্ছে এই একজন হিল্লক নামে একটা প্লেস আছে কোষ দেহে, সেখান থেকে একটা বড় একটা স্ট্রাকচার বের আসছে, সেটাকে বলা হয় একজন, সবচেয়ে লম্বা যে নিউরাইটস। তো এখন দেখি এই একজন, এই নিউরাইটস এবং সেল বডি, এই দুইটা জিনিস নিয়ে আলটিমেটলি আমাদের কোষ, একটা নিউরন গঠিত হয়েছে। তো এখন আমরা দেখি এর বাইরে আর কি কি দেখা যায়। এর গায়ে, এর ভিতরে কিছু এরকম স্ট্রাকচার পাওয়া যায়, দানা দানা স্ট্রাকচার পাওয়া যায়, গ্র্যানিউলস লাইক স্ট্রাকচার পাওয়া যায়, দানার মতো। এই দানার মতো যে স্ট্রাকচারগুলো পাওয়া যায়, এগুলাকে বলা হয় নিসল গ্র্যানিউল বা নিসল দানা। নিসল দানা বা নিসল গ্র্যানিউল। এখন কোশ্চেন হতে পারে নিসল গ্র্যানিউল কিভাবে ফর্ম হয়, এর ফর্মেশনটা দেখাও। আর তার আগে বলে নেই, নিসল গ্র্যানিউলটা পাওয়া যায় না কোথায়? এই যে একটা প্লেস যেখান থেকে এই অ্যাকশনটা নেমে আসছে, এই জাস্ট এইটুকু যে জায়গাটা, এই জায়গায় কোনো নিসল গ্র্যানিউল থাকে না। এই জায়গাটাকে বলা হয় অ্যাক্সন হিল্লক। এই অ্যাক্সন হিল্লকে কোনো নিসল গ্র্যানিউল থাকে না। তাছাড়া আর বাকি সব জায়গায় এই নিসল গ্র্যানিউলস থাকে। এখন এই অ্যাক্সন হিল্লক থেকে যে লম্বা স্ট্রাকচারটা বের হয় তাকে বলা হয় অ্যাক্সন। এই অ্যাক্সনের উপরে কিছু লিপিডের লেয়ার থাকে, এরকম কিছু লিপিডের লেয়ার থাকে। এটা একদম টার্মিনাল পার্ট অফ দ্য অ্যাক্সন পর্যন্ত, অর্থাৎ অ্যাক্সনের শেষ পর্যন্ত চলে যায়। এই যে লিপিডের যে লেয়ারগুলা, এগুলাকে বলা হয় মায়েলিন শীথ। এটাকে কি বলে? এটাকে বলে মায়েলিন শীথ। শীথ মানে লেয়ার বা স্তর, আর মায়েলিন, মায়েল ওয়ার্ড থেকে আসছে, এটা হচ্ছে এক ধরনের লিপিডের নাম। লিপিডের যে লেয়ারটা, তাকেই বলা হয় মায়েলিন শীথ। এই মায়েলিন শীথ তৈরির যে প্রক্রিয়াটা, অর্থাৎ প্রসেস অফ ফরমেশন, বা এই মায়েলিন শীথ তৈরির যে প্রক্রিয়াটা আছে, তাকে বলা হয় মায়েলিনেশন। মায়েলিনেশন। তো এই মায়েলিন শীথ কিছু কিছু জায়গায় নাই। যে যে জায়গায় মায়েলিন শীথ থাকে না, সেই জায়গাকে বলা হয় নোড বা পর্ব। এটা সায়েন্টিস্ট রেনবিয়ার আবিষ্কার করছিল, তাই এটাকে বলা হয় রেনবিয়ারের পর্ব বা নোড অফ রেনবিয়ার। রেনবিয়ারের পর্ব বা নোড অফ রেনবিয়ার। তো এটা একদম বিজ্ঞানীর নাম। মায়েলিন শীথের মাঝখানে যে গ্যাপটা থাকে তাকে বলা হয় নোড অফ রেনবিয়ার। আর একদম উপরে হচ্ছে অ্যাক্সন হিল্লক। অ্যাক্সন হিল্লক অ্যাকচুয়ালি
এটা কিন্তু নিউরাইটসের পার্ট না, এটা হচ্ছে সেল বডির পার্ট হচ্ছে অ্যাক্সন হিল্লক। আর তার নিচ থেকে নিউরাইটস অ্যাক্সন শুরু হয়, আর তার দুই সাইড থেকে এরকম ডেনড্রাইটস বের হয়ে আসে। তো এখন আমরা দেখব যে এই নোড অফ রেনবিয়ারের সুবিধা কী, আর তাছাড়া আরও কিছু পার্টস দেখব, আর নিসল দানা কীভাবে ফর্ম হয় সেটা দেখব। তো এই যে নিসল গ্র্যানিউল আছে, নিসল গ্র্যানিউল অ্যাকচুয়ালি আর কিছু না, এটা হচ্ছে এক ধরনের রাইবোজোম। এটা হচ্ছে রাইবোজোম, আমরা বলতে পারি পিগমেন্টাস বা কালারফুল রাইবোজোম, কালারফুল বা পিগমেন্টাস রাইবোজোম। তো আমরা জানি আমাদের বডিতে রাইবোজোম দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে ফ্রি ফর্মে থাকতে পারে, আর এটা হচ্ছে অ্যাটাচড ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে ফ্রি ফর্মে থাকে, আর এটা হচ্ছে অ্যাটাচড ফর্মে থাকে। তো ফ্রি ফর্মে সারা সেলে ছড়াই ছিঁড়ে থাকে, এবং অ্যাটাচড ফর্মে যেখানে থাকে সেই অর্গানেলসটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আমরা চিনি, আই গেস, যে ধরি যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম এরকম থাকে, নিউক্লিওপ্লাজম। আর এখান থেকে এরকম কিছু স্ট্রাকচার বের হয়ে আসে যাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এভাবে বের হয়ে আসে। তো এর যে পার্টটা নিউক্লিয়াস থেকে একদম বের হয়ে আসে, নিউক্লিয়াসের সংলগ্ন যে পার্টটা, সেই পার্টে এরকম কিছু দানা দানা স্ট্রাকচার থাকে যাকে বলা হয় রাইবোজোম। অর্থাৎ রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা আমরা বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস রাইবোজোম, অ্যাটাচড রাইবোজোম, এই দুইটাকে একসাথে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা তোমরা যেটা বাংলাতে পড়ে আসছো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি, এই নিসল গ্র্যানিউলে কী কী স্ট্রাকচার থাকে? এই নিসল গ্র্যানিউলটা তৈরি হয় হচ্ছে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্পেশালি রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস কিসের দ্বারা? রাইবোজোম দ্বারা। তাহলে রাইবোজোম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আমার এই নিসল দানা তৈরি হচ্ছে। আর এই অ্যাক্সন হিল্লক থেকে একজন বের হয়ে আসে, এবং একজনের গায়ে লাগানো থাকে একটা লিপিডের স্তর যাকে বলা হয় হচ্ছে মায়োলিন শীথ। এই মায়োলিন শীথ তৈরির যে প্রক্রিয়াটা তাকে বলা হয় হচ্ছে মায়োলিনেশন। এই মায়োলিনেশন দুই ধরনের নার্ভাস সিস্টেমের দুইটা আলাদা আলাদা সেল করে। যদি হয় এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাহলে করবে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়োলিনেশন করে। আর যদি হয় এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাহলে এর মায়োলিনেশন করবে সোয়ান সেল। এই মায়োলিনেশন কে করবে? সোয়ান সেল। তো এটা আমরা পরবর্তীতে চিত্রের মাধ্যমে আরও ভালোভাবে দেখব। তাহলে পার্টগুলো দেখি। তো নিসল গ্র্যানিউল ফর্মেশন দেখলাম, মায়োলিন শীট দেখলাম, নোড অফ রেনবিয়ার বা রেনবিয়ারের পর্ব দেখলাম, এবং এখানে একটু খেয়াল করি যে নিচের দিকে একটা পার্ট আছে, এই যে এই পার্টটা যেখানে এসে এই একজনটা শেষ হয়েছে বলা যায়। তো এই পার্টটাকে বলা হয় টার্মিনাল পার্ট অফ একজন, যাকে বলা হচ্ছে টেলোডেন্ড্রিয়া। তো টেলোডেন্ড্রিয়া জিনিসটা কি? টেলোডেন্ড্রিয়াটা আসছে হচ্ছে টেলো এবং ডেন্ড্রিয়া দুইটা ওয়ার্ডের মিশ্রণের মাধ্যমে। টেলো হচ্ছে টেইল থেকে আসছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে টেইল অফ একজন। আর ডেন্ড্রিয়া হচ্ছে ইট লুকস লাইক ডেনড্রাইট বা ডেনড্রনের মতো দেখতে অনেকটা। যেহেতু এটা ডেনড্রনের মতো দেখতে এবং একজনের লেজ, তাই এর নাম হচ্ছে টেলোডেন্ড্রিয়া। তো এখন দেখি যে এই টেলোডেন্ড্রিয়ার মাথায় এরকম কিছু বাটন লাইক স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় সিন্যাপটিক নব। তাহলে একজনে আমরা কি কি পাইলাম? একজনে আমরা পাইলাম হচ্ছে মায়োলিন শীথ, নোড অফ রেনবিয়ার, টেলোডেন্ড্রিয়া, আর পাইলাম হচ্ছে সিন্যাপটিক নব। KNOB, নব, সিন্যাপটিক নব। তো এই সিন্যাপটিক নব, ডেনড্রাইটস, এগুলো কিছু সুবিধা আছে। তো আমরা যদি খেয়াল করি, এই যে ডেনড্রাইট পার্টটা আছে, এই ডেনড্রাইট পার্টের কাজ কি? ডেনড্রাইট পার্ট অ্যাকচুয়ালি বডি থেকে আসা সেন্সেশন বা উদ্দীপনা নিয়ে আসে হচ্ছে সেল বডির ভিতরে। তাই আমরা বলতে পারি এই ডেনড্রাইটের পার্টটা হচ্ছে সেন্সরি পার্ট, বা আমাদের বইয়ে বাংলা যেটা লেখা আছে সেটা হচ্ছে সংজ্ঞাবাহী অংশ। আর এই যে তারপর উদ্দীপনা কি? এই কোষদেহ থেকে এইখান থেকে এরকম সালটাটরি ম্যানারে লাফায় এই একজন বা টেলোডেন্ড্রিয়া থেকে সিন্যাপটিক নব হয়ে অন্য কোনো নিউরন, অন্য কোনো গ্রন্থি অথবা পেশিতে যায়। ঠিক আছে?
তো এই যে একজন যে পার্টটা অন্য কোথাও সাপ্লাই করতেছে স্টিমুলেশনকে, এর জন্য এই একজনের এই পার্টটাকে বলা হয় হচ্ছে মোটর পার্ট, অথবা একে আমরা বলতে পারি তোমাদের বই অনুসারে আজ্ঞাবাহী অংশ। ঠিক আছে, তো এই হচ্ছে নিউরনের একটা আদর্শ নিউরনের গঠন। তো আমরা এই কোশ্চেনটা আলোচনা করলাম, নিউরনের গঠন, তারপর হচ্ছে নিউরন কেন বিভাজিত হয় না, কারণ হচ্ছে ইনঅ্যাক্টিভ সেন্ট্রিওল থাকে তাই। টেলোডেন্ড্রিয়া কি, টার্মিনাল পার্ট অফ একজন বা একজনের শেষ প্রান্ত যা দেখতে ডেনড্রাইটের মতো। নিসলদানা কি, এটা হচ্ছে রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা গঠিত এক ধরনের রঞ্জক বস্তু বা দানা। আর হচ্ছে এখন পর্ব হচ্ছে নিউরোগ্লিয়া কি আর কিভাবে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনে বা একটা নিউরন থেকে অন্য কোনো পেশি বা গ্রন্থিতে পরিবাহিত হয়। তো এগুলো ফার্স্টে দেখব। তো আসি নিউরোগ্লিয়া কি। তো এটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম এরকম একটা চিত্র দিয়ে। তো সবাই যদি একটু দেখি যে নিউরোগ্লিয়া অ্যাকচুয়ালি জিনিসটা কি। নিউরোগ্লিয়া আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে এক ধরনের, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে নিউরোগ্লিয়া থাকে আরেক ধরনের। তো আমরা গত ক্লাসে কি পড়াইছিলাম ওটা এখন আমাদের দেখার বিষয় না। আমরা এখন মোটামুটি আরেকটা ফিগার আঁকা এটা বোঝার চেষ্টা করব। আমার এটা নিয়ে গেলে ভালো হয়, আমরা এই পার্টটুকু নিয়ে যাবো সাথে, এই পার্টটুকু নিয়ে আমরা অন্য কোথাও শিফট করব। ওকে, আচ্ছা আমরা নিউক্লিয়ারটা আঁকাই। তো আমরা যদি দেখি যে সাপোজ আমরা এখন দুইটা নিউরন আঁকাই, সোজা করে আঁকাই। তো এটা হচ্ছে একটা নিউরন, একটা আদর্শ নিউরন বিবেচনা করতে পারি। তো হ্যাঁ, আদর্শ নিউরনের একটা পার্ট মিস গেছে, ওইটা আমি একটু দেখাইতেছি, সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা আদর্শ নিউরন, এর গায়ে এরকম মায়োলিন শীট থাকতে পারে। আমরা মোটামুটি একটা ফিগার আঁকাইলাম, আর এটাকে এবার কপি করব। তো এই দুইটা আদর্শ নিউরন। তো এখন একজনের একটা পার্ট বাকি আছিল। তো একজনটা আমরা যদি একটু চিন্তা করি, এই একজনের মাঝখানে একজনে কিন্তু আলটিমেটলি কোনো নিউক্লিয়াস থাকে না। তো একটু ভালোভাবে খেয়াল করি, কিন্তু তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে ওইখানে এরকম নিউক্লিয়াস দেওয়া আছে। তো এটা দেখুন কনফিউজড হয়ে যায়, ভাবে একজনের নিউক্লিয়াস আছে, অ্যাকচুয়ালি একজনের কোনো নিউক্লিয়াস নাই। তো আমরা একটু ভালোভাবে দেখি চিত্রটা। তো সাপোজ এটা হচ্ছে একজন, এটা হচ্ছে একজনের একটা কাটা অংশ। তো একজনের বাইরে যে কভারিংটা থাকে, ধরলাম এটা বাইরে তার কভারিং, এটা হচ্ছে এক্সোলেমা। তাহলে কি বললাম, তো আমাদের যে মাঝখানের যে পার্টটা আছে এটা হচ্ছে একজন, আর একজনের বাইরে যে কভারিং বা আবরণটা আছে তার নাম কি, তার নাম হচ্ছে এক্সোলেমা। আর এর গায়ে এই মায়োলিন শীতের মাঝখানে এরকম নোড অফ পেন দেওয়া থাকে। তো এই মায়োলিন শীত অ্যাকচুয়ালি আর কিছু না, যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয় তাহলে এটা হচ্ছে সোয়ান সেল। তাহলে মায়োলিন শীতটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে সোয়ান সেল। যদি হয় এটা পিএনএস তাহলে এটা হচ্ছে সোয়ান সেল। তো সোয়ান সেল তার মানে এটা একটা কোষ, তাহলে এর মাঝখানে নিউক্লিয়াস থাকাটা স্বাভাবিক। তাহলে এই যে লাল লাল যে ডট স্ট্রাকচারটা গেছি এটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং এই মায়োলিন শীথের উপরে নিউরনের আলাদা একটা কভারিং থাকে, যেহেতু এটা নিউরনের কভারিং তাই এটাকে বলা হয় নিউরিলেমা। এটা হচ্ছে নিউরনের কভারিং বা আবরণ, নিউরনের আবরণ। তো নিউরনের এই আবরণের নাম কি, নিউরিলেমা। ওকে, নিউরিলেমা। তো
বুঝলাম একজনের কভারিংয়ের নাম হচ্ছে এক্সোলেমা, নিউরনের কভারিং নাম হচ্ছে নিউরোলেমা। তাহলে আমরা দেখতে পেলাম একজনে আমার আলটিমেটলি কোনো নিউক্লিয়াস নাই, কিন্তু এই একজনের বাইরে কভারিং হচ্ছে এক্সোলেমা, তার বাইরে থাকে হচ্ছে সোয়ান সেল, যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, যেটা এক ধরনের কোষ, তাই এর নিউক্লিয়াস প্রেজেন্ট। আর এর বাইরে যে আবরণটা থাকে তাই বলে নিউরোলেমা। তাহলে আলটিমেটলি একজনে কোনো নিউক্লিয়াস থাকে না, এটাই ছিল বলার। তো এখন আমরা দেখি এই যে দুইটা ধরলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা চিন্তা করলাম যে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন এবং স্পাইনাল কর্ডের ভিতরে যে নিউরনগুলো আছে সেগুলো। তো আমরা বলছিলাম সেল বডির যে পার্টটা আছে সেটা হচ্ছে গ্রে, আর যেটা হচ্ছে প্রলম্বিত অংশ বা নিউরাইটস। তা আমরা যেটা বলতেছিলাম কোনটার কালার, তো সেল বডি যেটা, এটার রং হচ্ছে ধূসর বা গ্রে বর্ণ। আর যেটা হচ্ছে নিউরাইটস বা প্রলম্বিত অংশ, নিউরাইটস বা প্রলম্বিত অংশ, এটার কালার কি? এর কারণে যেহেতু আমাদের ব্রেইন এবং ব্রেইনের সেরেবেলাম এবং সেরেব্রামের ক্ষেত্রে এই সেল বডির পার্টটা থাকে বাইরের দিকে, এর কারণে ব্রেইন এর বাইরের কালারটা হয় গ্রে এবং ভিতরের কালারটা হয় হোয়াইট। আর স্পাইনাল কর্ডে তার উল্টা হয়। তার মানে আমরা যদি চিন্তা করি, সাপোজ দিস ইজ আওয়ার ব্রেইন, সাপোজ দিস ইজ আওয়ার ব্রেইন, ওকে। আর নিচে ধরলাম একটা স্পাইনাল কর্ড, ধরলাম আলাদা করে আঁকাই, ধরলাম এটা স্পাইনাল কর্ড, ধরলাম এটা স্পাইনাল কর্ড। তো আলটিমেটলি নিউরনগুলো কীভাবে থাকে, ব্রেনের ক্ষেত্রে এই কোষ বডি এই পার্টটা থাকে উপরের দিকে এবং প্রলম্বিত অংশ থাকে ভিতরের দিকে। আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এটা উল্টা থাকে, এটা সেল বডি থাকে হচ্ছে ভিতরের দিকে, কিন্তু তার প্রলম্বিত অংশ থাকে বাইরের দিকে, বা নিউরাইটস পার্টটা থাকে বাইরের দিকে। এজন্য আমাদের স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা যদি স্পাইনাল কর্ড চিন্তা করি, আমাদের স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এটা হয় বাইরের দিকে, অর্থাৎ আউটার হোয়াইট, বাইরে থেকে হোয়াইট ম্যাটার, আর ভিতরের দিকে ইনার থাকে গ্রে ম্যাটার, কারণ ভিতরে থাকে সেল বডি, ইনার গ্রে ম্যাটার। আর এই ব্রেনের ক্ষেত্রে কি হয়, ব্রেনের ক্ষেত্রে আউটার হয় গ্রে, কারণ ব্রেনের বাইরে থাকে হচ্ছে সেল বডি, তো এটা হয় আউটার পার্টটা হয় গ্রে ম্যাটার, বাট ইনার যে পার্টটা আছে এই ইনার পার্টটা হয় হোয়াইট ম্যাটার, ওকে। তো ব্রেইন এবং স্পাইনাল কর্ড এরকম ডাবল পার্ট আমরা দেখতে পারলাম। এখন আমরা ছিলাম নিউরোগ্লিয়াল সেল। তো নিউরোগ্লিয়াল সেলটা কি, তার আগে আমরা ফিগারটা কমপ্লিট করি। তো এই দুইটা সেলের মাঝখানে কিছু বিশেষ ধরনের সেল থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যে সেলটা কি করে এই মায়োলিন শিটগুলোর সাথে এরকম কানেক্টেড থাকে। আর এর বাইরে আরও এক ধরনের বিশেষ ধরনের সেল থাকে, মেনলি 4 ধরনের কোষের মতো থাকতে পারে। এই সেলটা কি করে, যে একজনের সাথে কিছু ফাইবার দিয়ে কানেক্ট থাকে এবং কিছু ফাইবার দিয়ে ব্রেনে ব্লাড সাপ্লাই দেওয়া ধমনী বা আর্টারির সাথে কানেক্টেড থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সাপ্লাই দেওয়া আর্টারির সাথে কানেক্টেড থাকে। আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসা আর্টারি কী সাপ্লাই দেয়, এটা মেনলি সাপ্লাই দেয় অক্সিজেন এবং ব্রেনের খাবার অর্থাৎ গ্লুকোজকে সাপ্লাই দেয়। তো এইরকম একটা সেল থাকে যে সেলগুলা এই অক্সিজেন এবং গ্লুকোজকে এই আর্টারি থেকে ক্যারি করে নিজের মধ্যে নেয়, তারপর সেটা তার অপোজিট হ্যান্ডগুলো দিয়ে নিউরনের গায়ে এগুলা ট্রান্সপোর্ট করে পাঠায়। তাহলে যে সেলগুলা আলটিমেটলি করতেছে নিউরনকে নিউট্রিশন সাপ্লাই করছে। তো এই ধরনের সেলগুলোকে বলা হয় অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইটের আমরা দুইটা পার্ট দেখতেছি, একটা হচ্ছে এরকম প্রোটোপ্লাজমিক পার্ট, আর একটা হচ্ছে ফাইবাস পার্ট। এই প্রোটোপ্লাজমিক পার্টটা কী করতেছে, এই আর্টারি থেকে অক্সিজেন গ্লুকোজ কালেক্ট করতেছে এবং ফাইবাস পার্ট দিয়ে এগুলো আবার নিউরনকে সাপ্লাই দিচ্ছে। আর এখানে দেখতেছি যে মাঝখানে এক ধরনের সেল আছে যাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইট। এই অলিগোডেন্ড্রোসাইট এর কাজ কি, এই দেখো এটা হচ্ছে মায়োলিন শিটের সাথে কানেক্টেড, অর্থাৎ এটা মায়োলিনেশন করে। তাহলে অলিগোডেন্ড্রোসাইটের কাজ হচ্ছে মায়োলিনেশন করা, ওকে, মায়োলিন শিট তৈরি করার প্রক্রিয়া। তো অলিগোডেন্ড্রোসাইট এই কাজ করে। এছাড়াও আরও এক ধরনের কোষ আছে যেগুলো আরেকটা কাজ করে, লাইক ব্রেনের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা বা এমটি স্পেস,
এই যে ফাঁকা জায়গা বা এমটি স্পেসগুলো থাকে, এগুলোকে বলা হয় ব্রেইনের ভেন্ট্রিকল। ব্রেইনের ভেন্ট্রিকল, এরকম ভেন্ট্রিকল 4টা থাকে আমাদের ব্রেনে। তো সেগুলো পরে কখনো বলবো, আচ্ছা বলে দিই। তো এই ভেন্ট্রিকল 4টা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল বা কি বলে নিলয়, এগুলো থাকে হচ্ছে প্রায় 2টার মতো। আর তারপর থাকে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল থাকে একটা, আর একটা থাকে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল একটা। তাহলে এই 2, 1, 1 অর্থাৎ মোট 4টা ভেন্ট্রিকল থাকে। তো এগুলো কোথায় থাকে সেটা পরে একদিন আলোচনা করব। তো এই ভেন্ট্রিকলগুলার গায়ে, এই ভেন্ট্রিকলগুলার গায়ে এক ধরনের কোষের লাইনিং থাকে বা কোষটা কভার করা থাকে। এই ভেন্ট্রিকল গাকে এরকম ঘিরে কভার করা থাকে। এই কোষগুলোর একটা বিশেষ কাজ আছে। এই কোষগুলোর কাজ হচ্ছে এই ব্রেনের ভিতরে ফ্লুইড তৈরি করা। তো সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা দেখতেছিলাম নিউরোগ্লিয়াল সেল। তো সেখানে আমরা ছিলাম ব্রেনের ভিতরে কিছু সেল লাইনিং থাকে ভেন্ট্রিকলের ভিতরে। এই সেল লাইনিংগুলো আলটিমেটলি কী করে, এই সেল লাইনিংগুলো আলটিমেটলি ব্রেনের ভিতরে কিছু ফ্লুইড ফর্ম করে। এই ফ্লুইডগুলোকে বলা হয় সিএসএফ। সিএসএফ এর ফুল ফর্ম কি? সিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেরেব্রো স্পাইনাস ফ্লুইড। এই সেরেব্রোস্পাইনাস ফ্লুইডের কাজ কি? এটা হচ্ছে আমাদের ব্রেনের ওয়েটকে লাইট করে, অর্থাৎ ব্রেনকে ভাসতে সাহায্য করে, ব্রেনকে পাতলা করে, হালকা করে। আর এখন দেখি এই সিএসএফটা তৈরি করতেছে যে সেলগুলা, এই সেলটার নাম কি? এই ভেন্ট্রিকলের গায়ে যে সেলগুলো অ্যাকচুয়ালি লাগানো থাকে, এই সেলগুলোকে বলা হয় অ্যাপেন্ডাইমাল সেল। সেলগুলোর নাম কি? অ্যাপেন্ডাইমাল সেল। তো অ্যাপেন্ডাইমাল সেলের কাজ কি? সিএসএফ ফর্মেশন। যেহেতু এটা ব্রেনের ভিতরে থাকে, তো আমরা বলতে পারি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। সিএসএফ বা সেরেব্রোস্পাইনাস ফ্লুইড তৈরি করা বা ফর্মেশন, এটা হচ্ছে এর কাজ। তো এখন এটা দেখলাম। এছাড়া আরেকটা পার্ট আছে, আরেকটা কোষ আছে, যেগুলোকে বলা হয় মাইক্রোগ্লিয়াল সেল। আরেক ধরনের সেল থাকে, বিশেষ ধরনের, যেগুলোর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ জীবাণু ভক্ষণ করা। এই মাইক্রোগ্লিয়াল সেলগুলোর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা বা জীবাণু ভক্ষণ করা। তাহলে এরা কি করে? ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস। তো যে সেলগুলো এরকম ফ্যাগোসাইটোসিস করে তাদেরকে বলা হয় মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়াল সেল। এটা যেহেতু ব্রেনের ভিতরে জীবাণু ধ্বংস করতে ফ্যাগোসাইটোসিস করতেছে, আর এটা সাধারণত ম্যাক্রোফেজরা করে থাকে, যেহেতু ব্রেনের ভিতরে এটা এই কাজ করে, তাই এটাকে বলা হয় ব্রেইন ম্যাক্রোফেজ। ওকে, তো মাইক্রোগ্লিয়াল সেল সম্বন্ধে জানলাম। তাহলে আমরা যদি বলতে পারি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা কয় ধরনের কোষ দেখছি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরোগ্লিয়াল সেল হিসেবে আমরা 4 ধরনের সেল দেখছি। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, একটা দেখছি এরকম অ্যাপেন্ডাইমাল সেল, আর একটা দেখছি হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল। তো এখন আসি নিউরোগ্লিয়াল সেল ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কেমন হয় বিষয়টা? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই ধরলাম নিউরন, এই নিউরনের গায়ে যে এই মায়োলিন শীটগুলো আছে, এই প্রত্যেকটা শীট থেকে কিছু এরকম পার্ট বের হয়ে আসে, এরকম সেল বের হয়ে আসে কিছু। এই সেলগুলা সাপোজ এইটা সেল নর্মালি আকারে এরকম একটা দুটোর সাথে কানেক্টেড থাকতে পারে। এই সেলগুলোকে বলা হয় সোয়ান সেল। সেলগুলোর নাম কি? সোয়ান সেল। সেলগুলোকে বলা হয় সোয়ান সেল। এই সোয়ান সেলের কাজ হচ্ছে মায়োলিন শীট তৈরি, অর্থাৎ মায়োলিনেশন করা। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে জাস্ট এক ধরনের সেলই থাকে, যাকে বলা হয় সোয়ান সেল, সেটা কি করে? মায়োলিনেশন করে।
আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 4 ধরনের সেল থাকে। এর হচ্ছে একটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটের কাজ হচ্ছে নিউট্রিশন সাপ্লাই দেওয়া নিউরনকে। আর হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, এটার কাজ কি মাইলিনেশন করা, যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান সেল করে। আর যেটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল, যেটার কাজ হচ্ছে সিএসএফ তৈরি করা বা সেরিব্রাস তৈরি করা। কেন? যাতে ব্রেনকে ভাসাতে সাহায্য করতে পারে এবং ব্রেনের ওয়েটকে লাইট করতে পারে বা হালকা করতে পারে। আর অপরদিকে আছে মাইক্রোগ্লিয়াল সেল, যেটার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, যাকে এর জন্য বলা হয় ব্রেন ম্যাক্রোফেজ। ঠিক আছে, তো আমরা নিউরোগ্লিয়াল সেল সম্বন্ধে জানলাম। এখন আসলে নিউরোগ্লিয়াল সেল জিনিসটা অ্যাকচুয়ালি কী? নিউরোগ্লিয়াল সেল আমরা একটু লিখি ব্যাপারটা। নিউরোগ্লিয়াল সেল এটা বিশেষ ধরনের কোষ। এটা হচ্ছে নিউরো, ওয়ার্ডটা আসছে নিউরন থেকে, আর গ্লিয়া এটা আমরা গ্লুয়ের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে গ্লুয়ের মতো কিছু কোষ আছে যেটা নিউরনের গায়ে অ্যাটাচ থাকে এবং নিউরনকে কী করে সাপোর্ট দেয় বা সাহায্য করে। তো এই যে সেলগুলো যেগুলো নিউরনকে সাপোর্ট দেয় নিউরনের গায়ে অ্যাটাচ থেকে, এই ধরনের সেলকে বলা হয় নিউরোগ্লিয়াল সেল, যাকে আরেকভাবে বলা হয় সাপোর্টিং সেল। সাপোর্টিং সেল অফ নার্ভাস সিস্টেম। ওকে, তো আমরা দেখলাম নিউরোগ্লিয়াল সেল। তাহলে আমরা কোশ্চেনে ব্যাক করি, কী কী কোশ্চেন আমরা দেখছি। তো আমরা দেখলাম যে নিউরোগ্লিয়াল সেল কি, সাপোর্টিং সেল অফ নার্ভাস সিস্টেমকে বলা হয় নিউরোগ্লিয়াল সেল, যেটা নিউরনের গায়ে আঠার মতো অ্যাটাচ থাকে। আর এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 4 ধরনের হয়ে থাকে: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমাল সেল এবং মাইক্রোগ্লিয়াল সেল। এগুলোর কাজ পড়ে নিবা। আর সোয়ান সেল হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম থাকে, যেটা শুধুমাত্র মায়োলিনেশন করে বা মায়োলিন শীত তৈরি করে। এখন আরেকটা জিনিস বলি, এই যে অলিগোডেন্ড্রোসাইট একটু খেয়াল করে দেখবা, এই অলিগোডেন্ড্রোসাইট, একটা অলিগোডেন্ড্রোসাইট একাধিক মায়োলিন শীতের সাথে কানেক্টেড। তাই আমরা বলতে পারি এই অলিগোডেন্ড্রোসাইট মোটামুটি 10 থেকে 20টার মতো মায়োলিন শীত তৈরি করে। মায়োলিন শীত তৈরি করে একটা অলিগোডেন্ড্রোসাইট থেকে 10 থেকে 20টার মতো মায়োলিন শীত তৈরি হয়। কিন্তু অপরদিকে এই সোয়ান সেল একটার সাথে একটা অথবা একটার সাথে 2-3টা কানেক্টেড থাকতে পারে। তাই সোয়ান সেলকে আমরা বলতে পারি 1 থেকে 3টার মতো মায়োলিন শীত তৈরি করে। 1 থেকে 3টার মতো মায়োলিন শীত তৈরি করে হচ্ছে সোয়ান সেল। ওকে, তো এইটুকু পরে কাজে লাগবে, এর জন্য বলে রাখলাম। তো এখন দেখি নিউরোগ্লিয়াল সেল করা হয়েছে। এখন স্নায়ু উদ্দীপনা কীভাবে নিউরনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমরা একটা নর্মাল নিউরনকে এখানে দেখাই, তো স্নায়ু উদ্দীপনা কীভাবে পরিবাহিত হয় সেটা একটু দেখি। তো আমরা বলছিলাম যে নিউরনের ডেনড্রাইটের পার্টটা হয় তার সেন্সরি পার্ট। তাহলে এখান থেকে তার যে কোনো সেন্স বা উদ্দীপনা ঢুকবে, ঢোকার পর সেটা কোষ দেহে অবস্থান করলো। তারপর এটা এই একজন হিল্লককে চলে আসবে না, যেখানে নিঃসন্তানা নাই। দেন এই একজন হিল্লক থেকে, হিল্লকে কী হবে আলটিমেটলি, একজন হিল্লক থেকে এই নোড অফ রেনবিয়ারে কী আছে, কিছু তোমার সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে, কিছু সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে। এই সোডিয়াম চ্যানেল মানে কি বলতে পারো এক ধরনের রাস্তা, ঠিক আছে, এক ধরনের গেট বা রাস্তা। এই রাস্তা দিয়ে কিছু বস্তু ঢুকতে পারে এবং কিছু বস্তু বের হতে পারে, এরকম। তো এরকম সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে, যেটা থেকে কি হয় যে এই ভিতর থেকে আলটিমেটলি সোডিয়াম বের হয়ে আসে এবং বাইরে থেকে, সরি উল্টা বলছি, তো সেলের ভিতরে থাকে পটাশিয়াম বেশি, তাই ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে আসে এবং বাইরে থেকে এই সোডিয়াম ঢুকে। এরকম প্রায় প্রত্যেকটা নোড অফ রেনবিয়ারে এরকম পটাশিয়াম বের হয়ে আসে আর সোডিয়াম ভিতরে ঢুকে, এরকম ঘটতে থাকে। তো এরকম আয়নের এরকম আদান প্রদানের কারণে এখানে কি হয়, আমার এখানে বিভব পার্থক্য বা পটেনশিয়াল গ্যাপ তৈরি হয়, ঠিক আছে, বা আমরা যাকে বলতে পারি ভোল্টেজ গ্যাপের সৃষ্টি হতে পারে। তো বা কি বলা হয় যে চার্জ ডিফারেন্স হতে পারে, ঠিক আছে। তো চার্জ ডিফারেন্স হতে পারে। তো চার্জ ডিফারেন্স হলে পরে কী হয়, এখান থেকে এই সেন্সটা বা উদ্দীপনাটা এই নোড অফ রেনবিয়ারে এরকম লাফায় যেতে থাকে, যাতে একদম টার্মিনাল পার্ট অফ এক্সনে যায় এবং এখান থেকে সিনাপটিক নব হয়ে কিছু পার্ট, যদি এটা কোনো নিউরনের সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা নিউরনে চলে যায়, অথবা এটা যদি কোনো মাসেল বা পেশির সাথে কানেক্টেড থাকে তাহলে এটা পেশিতে চলে যায়, অথবা এটা কোনো গ্রন্থি বা গ্ল্যান্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে এটা গ্ল্যান্ডে চলে যায়, গ্রন্থিতে চলে যায় উদ্দীপনা। তাই এই পার্টটা, একজনের লাস্ট পার্টটাকে বলা হয় মোটর পার্ট।
ওকে, কারণ মোটর মানে কি সব আজ্ঞাবাহী, মানে কোনো একটা অর্ডার পরিবহন করার কাজ করে, আর অর্ডার নিয়ে আসার কাজ হচ্ছে তোমার সেন্সরি পার্টের কাজ। ওকে, তো সেন্সরি পার্টের উদ্দীপনা নিয়ে আসলো, নিয়ে আসার পর এই একজন হিল্লোকে যাওয়ার পর এই সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ হলো, এক্সচেঞ্জ হওয়ার কারণে ভোল্টেজ গ্যাপ বা চার্জ ডিফারেন্স তৈরি হলো। তারপর এই সালটাটরি ম্যানারে এই উদ্দীপনা বা সেন্সটা গ্ল্যান্ড, মাসেল অথবা নিউরনে একজনের মাধ্যমে পরিবাহিত হলো। এইভাবে আমার উদ্দীপনা ট্রান্সমিট হয়। আর এখন কোশ্চেন হচ্ছে, এই মাঝখানে যে পার্টটা মায়েলিন শীট তৈরি করছে, এখান দিয়ে কেন উদ্দীপনা যাচ্ছে না, জাস্ট লাফায় লাফায় নোড অফ রেইনবিয়ার দিয়ে যাচ্ছে কষ্ট করে। এখন এরকম না যাওয়ার রিজন হচ্ছে, এরা হচ্ছে অপরিবাহী বা ইনসুলেটর হিসেবে কাজ করে। ইনসুলেটর বা বাংলায় বলে অপরিবাহী। তো ইনসুলেটরের যেমন তারের বাইরে যে একটা কভারিং দেওয়া থাকে অপরিবাহী পদার্থের, এর কারণে তারের হাত দিলেও ইলেকট্রিক শক লাগে না, কিন্তু তারের ভিতরে থাকা ধাতুতে হাত দিলে কিন্তু অবশ্যই শক লাগবে। তো এই যে ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ, অপরিবাহী কেন? কারণ এর মাঝখানে থাকে হচ্ছে চর্বির স্তর বা লিপিড লেয়ার। এই লিপিড লেয়ার দিয়ে আমার আলটিমেটলি কোনো ইলেকট্রিক ইম্পালস, বা যেহেতু সেন্স বা উদ্দীপনা হচ্ছে কি এক ধরনের বলতে পারো কারেন্ট বা ইলেকট্রিক ইম্পালসই বলা যায়। ইলেকট্রিক ইম্পালস, নিউরন অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন সেন্সকে ইলেকট্রিক ইম্পালস আকারে ট্রান্সমিট করে। যেহেতু এরা অপরিবাহী, তাই ইলেকট্রিক ইম্পালস এর মধ্যে দিয়ে পাস করতে পারে না। এর কারণে তারা গ্যাপগুলোকে বেছে নেয়, অর্থাৎ নোড অফ রেইনবিয়ারকে বেছে নেয়, এবং এইভাবে তারা লাফায় লাফায় যায়, অনেকটা ঘাস ফড়িংয়ের মতো লাফায় লাফায় যায়। এর জন্য এই যে ম্যানারে তারা লাফায় লাফায় যায়, একে বলা হইতেছে সালটাটরি ম্যানার। সালটাটরি ম্যানারে তারা ট্রান্সমিট করে। ঠিক আছে, তো কীভাবে নিউরন থেকে এক নিউরন থেকে আরেক নিউরন অথবা মেশি বা গ্রন্থিতে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, সেটা অলরেডি আমার দেখা শেষ। তো এখন আমরা দেখব নেক্সট কোশ্চেন আমাদের কী ছিল। তো এগুলো সব পড়া হয়েছে। নিউরনের ভিতর মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম কেন বেশি থাকে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো নিউরনের ভিতরে মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম বেশি থাকার কারণ কি? তো একদম শর্টলি বলি, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা এটিপিএস এনজাইমকে অ্যাক্টিভেট করে হচ্ছে, তারপর হচ্ছে এই এটিপিএস এনজাইম কী করতেছে, শক্তি উৎপাদন করতেছে। এটা এটিপিএস এনজাইমকে অ্যাক্টিভেট করার পিছনেও ইম্পালসের কিছু ভূমিকা আছে, লাইক ক্যালসিয়াম আয়ন এটিপিএসকে অ্যাক্টিভেট করে, যার মাধ্যমে তোমার এই শক্তি উৎপাদন। এটা তুমি জানতে হবে, জাস্ট মাথায় রাখবে একটা নিউরন বা ইম্পালসকে এক নিউরন থেকে আর নিউরনে ট্রান্সমিট করার জন্য প্রচুর শক্তি দরকার হয়। এই শক্তির জন্য বেশি বেশি মাইটোকন্ড্রিয়া দরকার, এর কারণে নিউরনের ভিতরে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। আর রাইবোজোমটা মনে রাখবা যে নিউরনের ভিতর থেকে দিয়ে যে ইলেকট্রিক ইম্পালসগুলো পরিবাহিত হয়, এই ইলেকট্রিক ইম্পালসগুলো পরিবহন করার জন্য প্রোটিন দরকার হবে। কেন? কারণ আলটিমেটলি ইলেকট্রিক ইম্পালসগুলো নিউরো ট্রান্সমিটার দিয়ে পরিবাহিত হয়। তো নিউরনের ট্রান্সমিটার বা পরিবাহক, তো এই নিউরনের পরিবাহক বা ট্রান্সমিটারগুলো আলটিমেটলি প্রোটিন এর উপর ডিপেন্ড করতেছে। তাই নিউরো ট্রান্সমিটার বেশি হলে উদ্দীপনাও বেশি বেশি পরিবাহিত হবে। তাই নিউরো ট্রান্সমিটার বেশি বেশি পাইতে গেলে আমাদের প্রোটিন বেশি লাগবে। আর প্রোটিনটা আসবে কোন প্রক্রিয়ায়? ট্রান্সলেশন প্রক্রিয়া। এটা কোথায় হয়? রাইবোজোমে। তাই এর কারণে নিউরনের ভিতরে অনেক বেশি রাইবোজোম থাকে। তাহলে আরেকবার যদি সামারাইজ করি, মাইটোকন্ড্রিয়া কেন বেশি থাকে? কারণ এই ইলেকট্রিক ইম্পালসগুলো পাস করার জন্য অনেক বেশি শক্তি দরকার হয়। এই শক্তিটা মাইটোকন্ড্রিয়া ছাড়া আসবে না, কারণ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। আর রাইবোজোম কেন দরকার হয়? কারণ নিউরো ট্রান্সমিটার প্রোডাকশন করার জন্য, অর্থাৎ নিউরো ট্রান্সমিটার দিয়ে উদ্দীপনা পরিবাহিত হয়। তাই নিউরো ট্রান্সমিটার বেশি থাকলে উদ্দীপনা তাড়াতাড়ি পরিবাহিত হবে। এই নিউরো ট্রান্সমিটার তৈরি করার জন্য প্রোটিন দরকার হবে। আর এই প্রোটিনটা আসবে কোন প্রক্রিয়ায়? ট্রান্সলেশন প্রক্রিয়ায়। আর এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় হয়? রাইবোজোমের ভিতরে। এর কারণে নিউরনে বেশি বেশি মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম থাকে। তো যা আজকে ক্লাসে পড়লাম, তো এগুলো আমরা বই থেকে দেখাবো। তাছাড়াও এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আরেকটা কোশ্চেন আছে যে কার পুনরুৎপাদন ক্ষমতা বেশি। তো এখন আমরা ওইখানে অলিগোডেন্ড্রোসাইট এবং সোয়ান সেলের একটা কাহিনী পড়ে আসছিলাম। তো দুইটাই আমার আলটিমেটলি করে মায়েলিনেশন বা মায়েলিন শীট তৈরি। আর এই পুনরুৎপাদন ক্ষমতা বলতে কি বোঝাইছে? নিউরন যদি কোনো কারণে ড্যামেজ হয়, ঠিক আছে, তাহলে কে কত দ্রুত এটাকে আবার জেনারেট করতে পারবে, আবার সিনথেসিস আবার তৈরি করতে পারবে। তো খেয়াল করলে দেখবা এই একটা অলিগোডেন্ড্রোসাইট থেকে একাধিকের মতো মায়েলিন শীট তৈরি হয়, মানে একটা থেকে প্রায় 10-20টার মতো তৈরি হচ্ছে।
তাই বোঝা যেতেছে যার যত বেশি মাইলিন শীট তৈরি করতে হয় তার কাজের পরিধি যত বেশি, অর্থাৎ তার সময়ও বেশি লাগবে। তাই আমরা বলতে পারি অলিগোডেন্ড্রোসাইটের কাজ বেশি, মানে 10 থেকে 20টার মতো মাইলিন শীট তৈরি করতে হয়, যার কারণে তার অনেক বেশি টাইম লাগবে, তার সময় অনেক বেশি লাগবে। ঠিক আছে, আর আর মাত্র একটা থেকে অনেকগুলো তৈরি হয়। আর এখানে দেখবেন সোয়ান সেল একটার জন্য জাস্ট একটার জন্য একটা আছে, অথবা একটার জন্য অথবা 2-3টার জন্য একটা আছে। তাই আমরা বলতে পারি এইটা যেহেতু একটা থেকে অনেক কমগুলো তৈরি হয় আর এগুলো সংখ্যায় অনেক বেশি, সোয়ান সেল পেরিফেরাল নার্ভাস সিস্টেম অনেক বেশি আছে, আর ওইদিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অলিগোডেন্ড্রোসাইট কম আছে। হ্যাঁ, তো আর এই অলিগোডেন্ড্রোসাইটটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সংখ্যায় কম থাকে, যার কারণে এর রিকভারি পাওয়ার অনেক কম হয়। আর ওইদিকে এর সংখ্যা অনেক বেশি থাকে, প্রায় একটা নিউরনের পিছনে অনেকগুলো থাকে, আর এর একটা থেকে মাত্র 1-2টা তৈরি হয়, তাই এটা তৈরি হতে সময় অনেক কম লাগে, টাইম অনেক কম লাগে বলতে পারি। তাই আমরা বলতে পারি এর জেনারেশন পাওয়ার বেশি আর ওর জেনারেশন পাওয়ার কম। তাই আমরা বলতে পারি যে যদি বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কার কোনো ক্ষমতা বেশি, তাহলে দ্য আনসার ইজ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, জাস্ট বিকজ অফ সোয়ান সেল। ওকে, জাস্ট বিকজ অফ সোয়ান সেল। আশা করি এগুলো তোমরা নিজেদের মতো গুছায় লিখতে পারবা। তো এখন আমরা দেখবো নিউরনের প্রকারভেদ। তো নিউরনের প্রকারভেদটা আমরা বই থেকে আলোচনা করব, করে আজকে ক্লাসটা শেষ করে দিব। তো আমরা ব্যাক করি আর বইয়ে ঢুকি। তো এইচএসসি সমন্বয় নিয়ন্ত্রণ, তো আমরা দেখি কি কি পড়লাম। তো এখানে দেখলাম যে মানবদেহের যে স্নায়ুতন্ত্র বা সমন্বয়তন্ত্র, আমাদের অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম যদি একটু খেয়াল করি, অধ্যায়টার নাম হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তো বডির বিভিন্ন পার্টকে কন্ট্রোল করার জন্য আমাদের বিভিন্ন তন্ত্রে বা সিস্টেমের সমন্বয় দরকার হয় বা পায়ে একসাথে কাজ করতে হয়। এই সমন্বয়তন্ত্র হচ্ছে 2 ধরনের আছে, একটা হচ্ছে এই ভৌত সমন্বয়তন্ত্র আর একটা হচ্ছে রাসায়নিক সমন্বয়তন্ত্র। এই ভৌত সমন্বয়তন্ত্র আলটিমেটলি নার্ভাস সিস্টেম। ওকে, এই ভৌত সমন্বয়তন্ত্র হচ্ছে নার্ভাস সিস্টেম, আর যেটা হচ্ছে রাসায়নিক সেটা হচ্ছে এই হরমোনাল সিস্টেম। ওকে, তো এখন একটু আগাই। বিভিন্ন হরমোন ক্ষরণ করে বা কেমিক্যাল সাবস্টেন্স ক্ষরণ করে, এর মাধ্যমে সমন্বয় সাধন করে। এখন দেখি এই সমন্বয় কাজগুলো বড় বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেওয়া কাজের মাধ্যমে সমন্বয় সাধন, দেহের সাম্যাবস্থা রক্ষা করে, অঙ্গসমূহ সংবেদীয় অঙ্গসমূহ কার্যকর করে, তথ্য বা ইনফরমেশন স্টোর করে রাখে, কাজের সঙ্গে সম্পর্কিত লাইক বুদ্ধি, স্মৃতি, ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, এগুলো দেখবা। এখন দেখি স্নায়ুতন্ত্রের গঠন তো বললাম যে একটা স্নায়ুতন্ত্রের মধ্যে 2 ধরনের সেল থাকে, একটা নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। তো নিউরন হচ্ছে কি, যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, অর্থাৎ নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকর একক। তো একটা নিউরনের 2টা পার্ট থাকে, এটা আমরা পড়ছি, কোষদেহ এবং তার প্রলম্বিত অংশ। কোষদেহ বলা হয় সোমা, প্রলম্বিত অংশ বলা হয় নিউরাইটস। তো এখন এই প্রলম্বিত কোষদেহের মধ্যে নিসল দানা থাকে অলরেডি, যেটা রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে তৈরি। আর এর আর প্রলম্বিত অংশ 2টা পার্ট আছে, এটা ডেনড্রাইট আর হচ্ছে অ্যাক্সন। এটা আমরা অলরেডি চিত্রের মাধ্যমে দেখছি। আর মাঝখানে গ্যাপগুলো বলে রেনবিয়ারের পর বা নোড অফ রেনবিয়ার। এই দেখো, খেয়াল করো, একজনের বাইরে থাকে হচ্ছে মাইলিন শীট, যেখানে থাকে হচ্ছে সোয়ান সেল। যেহেতু সোয়ান সেলে নিউক্লিয়াস থাকবে, তাই সোয়ান সেল অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থাকে, কিন্তু একজনের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। ওকে, রেনবিয়ারের পর্ব যার মাধ্যমে এই ইলেকট্রিক ইম্পালসগুলো সালটাটরি ম্যানারে পাস করে। টেলোডেন্ড্রিয়া কি, যে টেইল অফ দ্য অ্যাক্সন, যেটা লুকস লাইক ডেনড্রনের মধ্যে দেখতে একটা একজনের ল্যাচ। আর সিনেট্রিক নট কি, এর মাধ্যমে সিনেপস গঠিত হয়। আর এটা হচ্ছে একটা নিউরন থেকে একটা নিউরন অথবা একটা নিউরন থেকে একটা মাসেল বা গ্রন্থিতে ইলেকট্রিক ইম্পালস পাস করে। তো এখন এদের ডিফারেন্স করে নিবা একজন ডেনড্রনের। এখন নিউরনের প্রকারে যেটা আলোচনা করবো তার আগে নিউরোগ্লিয়াল সেলে আসি। তো নিউরোগ্লিয়াল সেলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 4 ধরনের সেল আছে, একটা আছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল আর অ্যাপেন্ডাইমাল সেল। এগুলো কি কাজ অলরেডি আলোচনা করা হয়েছে, এটা জাস্ট ডায়াগোনাল লাইনগুলো রিডিং দিবা। সিনেপসের পার্টে পরে আসবো। আর এইখানে আসছে নিউরনের প্রকারভেদ। তো নিউরনের প্রকারভেদটা কি, নিউরনের প্রকার বিভিন্নভাবে ভাগ করা আছে। এর যে পোল বা প্রলম্বিত অংশ আছে, নিউরাইটসগুলো আছে, এর নাম্বার বা সংখ্যার উপর ভিত্তি করে এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউনিপোলার, একটা হচ্ছে বাইপোলার, আর এটা হচ্ছে সিউডোনিপোলার, আর এটা হচ্ছে মাল্টিপোলার, এটা হচ্ছে অ্যাপোলার। তো যেটা হচ্ছে অ্যাপোলার এ, বায়োলজিতে এ মিনস অ্যাবসেন্ট, মানে নেই। তো এর অ্যাকচুয়ালি কি নাই, এর কোনো নিউরাইটস নাই, অর্থাৎ কোনো প্রলম্বিত অংশ থাকবে না। তাহলে প্রলম্বিত অংশ থাকবে না, এরকম উদাহরণ দিতে বললে তোমরা বলবা সেরিব্রাল হেমিস্ফিয়ার, অর্থাৎ যে ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক আছে তার যে বড় অংশটা, তার নাম হচ্ছে সেরিব্রামের
যে বাইরের যে হেমিস্ফিয়ারটা আছে, হেমিস্ফিয়ারের বাইরের অংশটা, এই বাইরের অংশটা আর হচ্ছে চোখের যে রেটিনা আছে, এই রেটিনা হচ্ছে অ্যাপোলার টাইপ। ওকে, আর এখন আসো ইউনিপোলারের যে কোনো একটা পোল থাকবে। তো আমরা যদি খেয়াল করি চিত্রের মাধ্যমে, এই যে দেখো এটা হচ্ছে অ্যাপোলার, এর কোনো পোল থাকে না বা প্রলম্বিত অংশ থাকে না। আর এটা হচ্ছে ইউনিপোলার, যার তোমার একটার মতো পোল থাকে বা প্রলম্বিত অংশ থাকে। এই একটার মতো প্রলম্বিত অংশ, এটা হতে পারে একজন, হতে পারে এটা ডেনড্রন। তো এটা সাধারণত কোথায় থাকে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমাদের যে বডির পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে সেখানে এটা থাকে। আর এটা মেইনলি সেন্সরি সাপ্লাই দিয়ে থাকে ইউনিপোলার। আর যেটা বাইপোলার হচ্ছে দুইটার মতো তার প্রলম্বিত অংশ থাকবে, একটা থাকবে ডেনড্রাইট, একটা থাকবে একজন। তো এটা হচ্ছে কোষদেহ, তার উপরে এই দেখো ডেনড্রাইট, এই হচ্ছে তার একজন। এটা হচ্ছে বাইপোলার এর উদাহরণ। তো এটা অ্যাকচুয়ালি কাদের থাকে? এটা থাকে হচ্ছে তোমার চোখ, কান, নাকে থাকে। তাহলে বাইপোলার থাকে কোথায়? বাইপোলার থাকে হচ্ছে চোখ, কান আর নাকে। তো চোখের রেটিনাতে বাইপোলারও দেখছি। কানের দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে শ্রবণ বা শুনতে সাহায্য করে, আর একটা পার্ট হচ্ছে মানুষকে ব্যালেন্স করতে বা ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। তো যেটা ব্যালেন্স রক্ষা করতে হেল্প করে তাকে বলে ভেস্টিবুলার পার্ট, আর যেটা শ্রবণে হেল্প করে তাকে বলা হয় ককলিয়া। তাই কানের একটা পার্ট হচ্ছে ককলিয়া আর নাক। তাহলে চোখের রেটিনা, কানে ককলিয়া এবং নাকে বাইপোলার নিউরন পাওয়া যায়। এখন আসো সিউডোইউনিকুলার জিনিসটা কি? যে এটা অ্যাকচুয়ালি একাধিক পোল থাকে, ঠিক আছে, কিন্তু এটা দেখতে মনে হয় যেন এটা একটা পোল, ঠিক আছে। ইউনিপোলার মানে একটা পোল। তো দেখে মনে হয় ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকে সৃষ্ট। অর্থাৎ মানে বলতে পারো যে প্রাথমিক অবস্থায় একাধিক থাকে, পরে দেখে মিলিত হয়ে মনে হয় যেন একটা পোলই আছে। তো দেখো চিত্রটা খেয়াল করলে যে একটা কোষ দেহ আছে, এই একটা কোষ দেহ, আর দেখে যেন মনে হচ্ছে এটা একটা প্রলম্বিত অংশ, কিন্তু অ্যাকচুয়ালি তার দুইটা প্রলম্বিত অংশ, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা একজন। তো একাধিক পোল থাকে, বাট দেখে মনে হচ্ছে একটা পোল বা একটা প্রলম্বিত অংশ। তো এর কারণে সিউডো মানে হচ্ছে মিথ্যা বা নকল। তাই এই ধরনের যে নিউরনগুলো হয় তাকে বলা হয় মিথ্যা ইউনিপোলার বা নকল ইউনিপোলার বা সিউডো ইউনিপোলার নিউরন। এই সিউডো ইউনিপোলার নিউরনের উদাহরণ হচ্ছে স্পাইনাল এবং করোটিক গ্যাংলিয়া। এখন গ্যাংলিয়া জিনিসটা কি? গ্যাংলিয়া জিনিসটা হচ্ছে বলতে পারো যে নিউরন হুট করে একটা জায়গায় এরকম ফুলে যায়। তো যে জায়গায় ফুলে যায়, সেই ফুলে যাওয়ার কারণ হচ্ছে এখানে অনেকগুলো সেল বডির কালেকশন হয়। তাহলে গ্যাংলিয়াকে আমরা বলতে পারি, গ্যাংলিয়া হচ্ছে বা কালেকশন অফ সেল বডি। গ্যাংলিয়া জিনিসটা কি? এটা হচ্ছে কালেকশন অফ সেল বডিজ, মানে কোষদেহ নার্ভের ভিতরে জমা হয়ে এরকম একটা মোটা বিস্তৃত একটা স্ট্রাকচার তৈরি করে, যাকে বলা হয় গ্যাংলিয়া। এটা যদি ক্রিনিয়াল নার্ভে থাকে তাহলে হচ্ছে করোটিক গ্যাংলিয়া, এবং স্পাইনাল নার্ভে থাকে হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া। তো এই গ্যাংলিয়াগুলো হচ্ছে কেমন? সিউডো ইউনিপোলার, ঠিক আছে। নামটাও দেখো অদ্ভুত, সিউডো ইউনিপোলার নামটা অদ্ভুত। তো এটা এইভাবে মনে রাখা টেকনিক মনে রাখতে পারো। আর মাল্টিপোলারের উদাহরণ কি? মাল্টিপোলারের উদাহরণ হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের বডির যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড আছে, ব্রেইন এবং স্পাইনাল কর্ডে এই মাল্টিপোলার নিউরন দেখা যায়। আর অ্যাপোলারটা বলছি রেটিনাতে দেখা যায় এবং সেরিব্রাল হেমিস্ফিয়ারে দেখা যায়। এখন কাজ বা ফাংশন, নিউরন কি কাজ করে, এর ভিত্তিতে নিউরন তিন ধরনের। এটা হচ্ছে চেষ্টীয় মানে হচ্ছে মোটর, আর এটা হচ্ছে সংবেদী মানে হচ্ছে সেন্সরি, এটা হচ্ছে মিক্সড মানে এটা হচ্ছে চেষ্টীয় সংবেদী দুইটা মিলায়, মানে এর তোমার মোটর পার্টও আছে বা সেন্সরি পার্টও আছে। তো একটু খেয়াল করি যে এই যে দেখো এটা হচ্ছে তার সেন্সরি পার্ট, আর নিচের দিকে এটা হচ্ছে তার মোটর পার্ট। তো এখন খেয়াল করো যে সংবেদী কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে দেওয়া। আর চেষ্টীয় কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বিভিন্ন অঙ্গে পাঠানো। আর মিশ্র কাজ হচ্ছে এটা গ্রহণও করবে আবার দিবে, মানে সংবেদী চেষ্টীয় দুইটা কাজই করবে। এখন আসো সংবেদনশীলতা বা সংবেদন পরিবহনের দিক থেকে নিউরন আবার তিন ধরনের। যেটা নিয়ে আসে তাকে বলা হয় অ্যাফারেন্ট, যেটা নিয়ে যায় তাকে বলা হয় ইফারেন্ট, আর যেটার মাঝখানে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পার্ট সেটা হচ্ছে ইন্টারনিউরাল পার্ট। তো এখন আমরা যদি চিন্তা করি, ধরো এটা হচ্ছে নার্ভাস সিস্টেম, এর একটা পার্ট বডি থেকে সেন্স নিয়ে আসলো, নিয়ে এর ভিতরে আসতেছে, তাই এটা হচ্ছে তার অ্যাফারেন্ট পার্ট বা অন্তর্মুখী পার্ট। আর এখান থেকে কাজ অন্য কোনো পেশিতে পাঠাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার বাইরের বা এক্সিট পার্ট, তাই এটা হচ্ছে তার ইফারেন্ট পার্ট। আর এই ইফারেন্টের মাঝখানে যে কানেকশন, যে জয়েন্ট যে পার্টটা তাকে বলা হয় ইন্টারনিউরাল পার্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। তো অন্তর্মুখী এটা কাইন্ড অফ সেন্সরি পার্ট, আর বহির্মুখী কারণ দেখো যে পেশিতে নিয়ে যায় সাধারণত মোটর পার্টটা। তাহলে চেষ্টীয় বা আজ্ঞাবহ পার্ট বা মোটর পার্ট হচ্ছে ইফারেন্ট পার্ট, আর ইন্টারনিউরাল পার্টটা হচ্ছে মিশ্র নিউরনের পার্ট, ঠিক আছে। এটা দুইটা কাজই করে থাকে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি দুইটার মধ্যে সংযোগ স্থাপন করে হচ্ছে এই ইন্টারনিউরন।
এখন আসো নিউরোগ্রাফ অলরেডি পড়ছি, প্রকারভেদও পড়া শেষ, চিত্রগুলো নিজের আঁকায় প্র্যাকটিস করবা। আমাদের নিউরনের প্রকারভেদ অলরেডি পড়া শেষ 3টা টাইপের ভিত্তিতে। তো নেক্সট ক্লাসে আমরা সিনেপস, নিউরোট্রান্সমিটার এগুলো আলোচনা করব। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস।